আসসালামু আলাইকুম। বুকবাজরে বসন্ত গল্পের তৃতীয় অংশ। নির্ভানের কথা শুনে পাথরের মূর্তির মতন হয়ে গেছেন তুহিন শিকদার। ওনার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। মুক্তা শিকদার নিজেও কিছু বলতে পারছেন না। থমথমে চেহারায় তাকিয়ে আছেন দুজনের দিকে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। নির্ভান এমন কিছু বলবে কল্পনাও করেননি। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর নাতির অবস্থা দেখে ওনারা দুজন পাগল হয়ে গিয়েছিলেন। মেরি চৌধুরী তো অর্ধেক রাস্তা কাঁদতে কাঁদতে এসেছেন। ওনারা ভিরানের অবস্থা সম্পর্কে অবগত ছিলেন না। নির্ভান অস্ট্রেলিয়ায় থাকতেই বাবাকে কল করে বলেছিল ওরা ফিরছে। উনি যেন ওদের রিসিভ করতে এয়ারপোর্টে সময় মতো পৌঁছে যায়। ফেরার পথে নির্ভান একটা কথাও বলেনি বাবা মায়ের সাথে। ছেলেকে বুকে আগলে রেখে ঝিম ধরে বসেছিল। বাড়িতে না গিয়ে গাড়ি এখানে নিয়ে আসতে বলেছিল, আর এখানে এসেই এমন প্রস্তাব রেখেছে তুহিন শিকদারের কাছে। নির্ভানের চোখ বেয়ে নীরবে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফের অসহায় গলায় বলে, আঙ্কেল কিছু বলুন, আপনারা আমাকে ভরসা করতে পারেন, আমি তোরাকে ভালো রাখবো। তুহিন শিকদার স্ত্রীর দিকে তাকান। উনি কিছু বলতে পারছেন না। উনি বরাবর সহজ সরল নরম মনের মানুষ। নির্ভানের অবস্থা দেখে আর কথাগুলো শুনে উনি আর কিছু বলতে পারছেন না। মুক্তা শিকদার বলেন, স্যার আপনাদের সাথে আমাদের যায় না। আপনারা এত বড় ঘরের মানুষ আর আমরা মধ্যবিত্ত ঘরের। নির্ভান মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে, আমি এখানে অফিসের বস হয়ে আসিনি। আমি এখানে আপনাদের কাছে একজন সাধারণ মানুষ হয়ে এসেছি। আপনারা আমাকে ফেরাবেন না প্লিজ। আপনি যা বলছেন এটা কিভাবে সম্ভব? আপনারা চাইলেই সম্ভব। আমি বুঝতে পারছি আমি স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু আমি নিরুপায়। তুহিন শিকদার একটু ভেবে বলেন, মানুষ চাইলে সবই সম্ভব। জীবন দেওয়া ছাড়া এমন কোনো কাজ বোধহয় নেই যা মানুষ পারে না। আমরা যেহেতু মানুষের মধ্যে বসবাস করি, তাই আমাদের সেভাবেই চলতে ফিরতে হয়। এখন আমরা তোরাকে যদি আপনার সাথে বিয়ে দেই, তখন আশেপাশের সবাই কানাকানি করবে, নানান রকম কথা ছড়াবে। টাকা পয়সা আর ধনী ফ্যামিলি দেখে এক বাচ্চার বাবার কাছে 18 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আঙ্কেল, মানুষের কথা ভাবলে কি জীবন চলবে? মানুষের কাজই তো অন্যকে নিয়ে সমালোচনা করা। আপনি একদিন না খেয়ে থাকলে আশেপাশের কেউ এসে খাবার দিয়ে যাবে না। এভাবে পড়লে কেউ 2 টাকা অভাবে পড়লে কেউ 2 টাকা দিয়ে সাহায্য করবে না। আপনি যেই কাজটাই করবেন, কেউ আলোচনা করবে, আবার কেউ সমালোচনা করবে। আপনি অন্য ছেলের কাছে মেয়ে বিয়ে দিলেও যারা সমালোচনা করার তারা ঠিকই করবে। আপনার কথা ঠিক আছে, কিন্তু আঙ্কেল প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। তুহিন শিকদার একটু চুপ থেকে আবার বলেন, সামনের সপ্তাহে তোরার ভাই তুর্য দেশে ফিরছে। ওকে ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। ও আসুক, তারপর আমরা মতামত জানাবো। নির্ভান অসহায় চোখে তাকিয়ে থাকে। এখানে জোরের কিছু নেই। তাদের মেয়ে তারা না দিলে জোর করে তো আর তুলে নেওয়া যাবে না, কিন্তু ওর ইচ্ছে করছে তোরাকে এখনই নিয়ে চলে যেতে। স্যার আপনি বসুন, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। মুক্তা শরবত বানিয়ে নিয়ে আসো। মুক্তা শিকদার কিচেনে চলে যান। তুহিন শিকদার নির্ভানকে সোফায় বসান। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীও সোফায় বসেন। নওশাদ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছিল? তুমি কেন কিছু জানাওনি আমাদের? নির্ভান হাঁটুতে কনুই ঠেকিয়ে 2 হাতে মুখ ঢাকে। একটু সময় নিশ্চুপ হয়ে থেকে 2 হাতে মুখ ঢেকে রেখেই বলে, অস্ট্রেলিয়ায় যাওয়ার পর 4 দিন ভিরান চুপচাপ ছিল। তোরার কথা খুব একটা বলতো না, কিন্তু 5ম দিন থেকে ওর পাগলামি আবার শুরু হয়। কিছুতেই থাকবে না ওখানে। আমার একটা কথাও শুনছিল না। খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দেয়। ধরতে গেলেই চিৎকার করে কেঁদে উঠত।
কেউ কোনোভাবেই ওকে শান্ত করতে পারেনি। রাতের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে নিয়ে ভর্তি করায় রাতেই। স্যালাইনের উপরেই রাখা হয় 2 দিন। মুখ দিয়ে কোনো খাবার খাচ্ছিল না। কেটে লাফালাফি করে আরও অসুস্থ হতে থাকে। কোনো মেডিসিন ওর উপর খুব একটা প্রভাব ফেলতে পারছিল না। শেষে ডক্টররা হাল ছেড়ে দিয়ে বলে ভিরান যার কাছে যেতে চাইছে তার কাছে যেন নিয়ে যায়, না হলে এভাবে চলতে থাকলে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। ভিরানের কণ্ঠস্বর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওর গলা দিয়ে এখন আর খুব একটা শব্দ বের হয় না। গলার স্বর একেবারে বসে গেছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভিরানের মস্তিষ্ক থেকে তোরাকে ভুলিয়ে দেওয়ার, কিন্তু আমি ব্যর্থ। আমি আমার ছেলেকে হারাতে চাই না। ভিরান আর আমার লাইফে তোরাকে এনে দাও। 3 জন মন দিয়ে নির্ভানের কথাগুলো শুনছিল। নির্ভান চুপ হওয়ার সাথে সাথেই ড্রয়িং রুম জুড়ে নীরবতা ছেয়ে যায়। মুক্তা শিকদার লেবু শরবত বানিয়ে নিয়ে আসেন। নির্ভান পরপর 3 গ্লাস শরবত খায়। ফ্যানের বাতাস ওকে ঠান্ডা করতে পারছে না। তিরতির করে ঘামছে ফ্যানের নিচে বসে। নওশাদ চৌধুরী, মেরি চৌধুরী আর তুহিন শিকদারও শরবত খান। নির্ভান মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে, গরুর দুধ আছে? আছে, কিন্তু ফ্রিজে। ভ্রানকে খাওয়াতে হবে। দয়া করে একটু গরম করে দেবেন? গরম করে নিয়ে আসছি এখনই। মুক্তা শিকদার আবার কিচেনে চলে যান। নির্ভান তুহিন শিকদারের দিকে তাকিয়ে বলে, ওয়াশরুম ইউজ করা যাবে? শাওয়ার নিতে হবে। হ্যাঁ যাবে, চলুন। নির্ভান বাবার দিকে তাকিয়ে বলে, আমার স্যুটকেস গাড়িতে রয়েছে, ড্রাইভারকে বলছি এখনই দিয়ে যাবে। নির্ভান ঝুঁকে পড়ে 2 হাতে মুখ ঢেকে বসে থাকে। তুহিন শিকদার এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন নির্ভানের দিকে। নির্ভানের অবস্থা উনি বুঝতে পারছেন, কিন্তু মেয়েকে কিভাবে তুলে দেবেন ওর হাতে? ওনারা তো নির্ভানদের মতো বিত্তশালী না। উনি ওদের অফিসের সামান্য ম্যানেজার। আবার দুজনের বয়সের গ্যাপ 13 বছর। তার ওপর নির্ভানের একটা বাচ্চা আছে। সব দিক থেকেই আকাশ পাতাল ফারাক। এমন একটা অবস্থায় এই বিয়ে কিভাবে সম্ভব? তুর্য জীবনেও রাজি হবে না। বোনের বিয়েই দেবে না এখন। সেখানে এক বাচ্চার বাবার কাছে তো আরও দেবে না। তারপরেও সব কিছু পেরিয়ে বিয়েটা হয়ে গেলেও মানুষের মুখ বন্ধ করা যাবে না। তারা সামনে পিছনে বলবে পয়সাওয়ালা দেখতে পেয়ে ছেলের বড় দান মেরেছে। এক বাচ্চার বাপ অর্ধ বুড়ো লোকের সাথে কচি মেয়ের বিয়ে দিয়েছে। টাকা পয়সা দেখে লোভ সামলাতে পারেনি। ড্রাইভার স্যুটকেস দিয়ে যায়। নির্ভান স্যুটকেস খুলে ভেতর থেকে ট্রাউজার টি শার্ট বের করে, কিন্তু টাওয়েল নেই ভেতরে। বিভা টাওয়েল দিতে ভুলে গেছে বোধহয়। তুহিন শিকদার নতুন একটা টাওয়েল নিয়ে আসেন রুম থেকে। 2 দিন আগেই এনেছেন, এখনো ইউজ করা হয়নি। নির্ভান ড্রয়িং রুমের সাথে থাকা ওয়াশরুমে প্রবেশ করে। তুহিন শিকদার ভেতরেরটায় যেতে বললেও নির্ভান যায়নি। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে মুক্তা শিকদার দুধ গলিয়ে গরম করে নিয়ে এসেছেন। নির্ভান স্যুটকেস থেকে ভিরানের মেডিসিন সহ প্রয়োজনীয় সব কিছু নিয়ে তুরার রুমের দিকে এগিয়ে যায়। ওর পেছন পেছন বাকি 4 জনও যায়। রুমের সামনে এসে গলা খাকারি দেয়। আস্তে ধীরে প্রবেশ করে ভেতরে। তুরা ভেতরের শিওরে বসে আছে। কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অন্যের কষ্ট দেখলে ওর ভীষণ কষ্ট লাগে। ভিরানের অবস্থা দেখে ওর বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। যন্ত্রণা হচ্ছে ভীষণ। তুরার দিকে তাকিয়েই বেডের কাছে এসে দাঁড়ায়। ওর ছেলের জন্য অন্য একজন মেয়ে কেঁদে কেটে নিজের এই অবস্থা করবে তা অপ্রত্যাশিত। তুরা বেড থেকে নেমে ওর মাকে জড়িয়ে ধরে ফোঁপাতে থাকে। নির্ভানসহ নওশাদ চৌধুরী, মেরি চৌধুরী আর তুহিন শিকদার তাকায় ওর দিকে। মুক্তা শিকদার মেয়েকে শান্ত করার চেষ্টা করে বলেন, কাঁদছিস কেন? চুপ কর। তোরা কাঁদতে কাঁদতে বলে, ভিরানকে দেখে কষ্ট হচ্ছে। ও ছোট মানুষ, কত কষ্ট পাচ্ছে। সুস্থ হয়ে যাবে কয়েক দিনেই। কান্না না করে দোয়া করো ওর জন্য।
নির্ভান ঘুমন্ত ছেলেকে আস্তে আস্তে কুসুম গরম দুধ খাওয়াতে থাকে, যদিও ভিরান মুখ দিয়ে খাচ্ছে না। ন্যাসোগ্রাস্টিক টিউব এর মাধ্যমে নাক দিয়ে পাকস্থলীতে দুধ যাচ্ছে। ছেলেকে খাওয়ানো শেষ করে ছেলের পাশেই বসে রইল নির্ভান। এখনো ঘুম থেকে উঠছে না কেন? প্লেন থেকে নামার পরেও তাকিয়েছিল ভিরান। এয়ারপোর্ট থেকে বের হতে হতে ঘুমিয়ে গিয়েছে, এখনো ওঠেনি। টেনশনে ছেলের ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে রইল। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী নিজেদের বাড়িতে ফিরে যান রাত 12:30টার পর। রাতের খাবার সবাই এখানেই খেয়েছে, যদিও নির্ভান, নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী খেতে চাননি। তিনজনকে জোর করেই খাওয়ানো হয়েছে। খাবারটা সবচেয়ে বেশি নির্ভানের প্রয়োজন ছিল। গত 3 দিন ধরে প্রায় না খাওয়াই আছে। জানটা বাঁচিয়ে রাখার তাগিদে জোর করে অল্প অল্প খেয়েছে। নিজেকে নির্ভান এই ফ্ল্যাটেই থাকবে। নির্ভান আজকে এই ফ্ল্যাটেই থাকবে। ছেলেকে বাড়িতে নিয়ে যেতে পারবে না, আবার এই অবস্থায় একা রেখেও যেতে পারবে না। তাই বাধ্য হয়েই থাকতে হচ্ছে এখানে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীকে এখানেই থাকতে বলেছিলেন তুহিন শিকদার, কিন্তু ওনারা থাকেননি, ফিরে গেছেন নিজ বাড়িতে। ভিরান ঘুম থেকে উঠেছিল। চোখ মেলে চোখের সামনে তুরাকে দেখেই শুকনো মলিন মুখে হাসি ফুটে উঠেছিল। দুর্বল আর বসে যাওয়া গলায় ফ্যাঁসফেঁসে স্বরে বিড়বিড় করে ডেকেছিল তুরা। তুরা অনেকক্ষণ ভিরানকে জড়িয়ে ধরে বসেছিল। ভিরান ছাড়ছিল না তুরাকে, দুর্বল হাতে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে সমানতালে। দূরে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখেছে নির্ভান। কয়েকদিন পর আজকে বাবার দিকে তাকিয়ে হেসেছিল ভিরান। বিড়বিড় করে ওষ্ঠজোড়া নাড়িয়ে ডেকেছিল, পাপা। ভিরান আজ ভীষণ খুশি হয়েছে। তুরাকে কাছে পেয়েই সুস্থ হয়ে গেছে যেন অনেকটা। আশা করা যায় 2 দিনের মধ্যে প্রায় সুস্থ হয়ে উঠবে। তুরা ভিরানের সাথে শুয়ে আছে। তুরাকে বলে এসেছে রাতে ভিরানের কোনো সমস্যা হলে ওকে যেন ডাকে। আজকে তুরা আর ভিরানের সাথে মুক্তা শিকদার ঘুমাবেন। তুহিন শিকদার নির্ভানকে তুর্যের রুমে ঘুমাতে বললেও নির্ভান যায়নি ওই রুমে। সবাই শুয়ে পড়েছে। নির্ভান ড্রয়িং রুম অন্ধকার করে সোফায় শুয়েছে। মনের মধ্যে এখন কিছুটা শান্তি লাগছে ছেলের মুখে হাসি দেখে আর পাপা ডাক শুনে। ঘুমে চোখ দুটো জ্বলছে। ঘুমানোর আগে উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, হে পরওয়ারদিগার, যদি তোরা আমাদের কপালে লেখা থাকে তবে দ্রুত ওকে আমাদের জীবনে দিয়ে দাও, আর যদি না লেখা থাকে তবে ওর প্রতি টান, ভালোবাসা আর আশা সবকিছু আমার ছেলের মন থেকে মুছে দাও, সাথে আমার মন থেকেও। এই ভয়ঙ্কর মায়া আর বাড়িয়ে দিও না। নির্ভানের কথা শুনে পাথরের মূর্তির মতন হয়ে গেছেন তুহিন শিকদার। ওনার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। মুক্তা শিকদার নিজেও কিছু বলতে পারছে না। থমথমে চেহারায় তাকিয়ে আছেন দুজনের দিকে। ভোরে ঘুম থেকে উঠে মুক্তা শিকদার। ভিরান রাতে আর ঘুম থেকে ওঠেনি। এখনো বিভোর হয়ে ঘুমাচ্ছে। তোরা বেশ কয়েকবার ঘুম থেকে উঠেছিল। ঘুম কাতুরে মেয়েটার ঘুমই আসছিল না রাতে। মুক্তা শিকদার মেয়ের রুম থেকে বেরিয়ে নিজেদের রুমে আসেন। দ্রুত ফ্রেশ হয়ে অজু করে ফজরের সালাত আদায় করেন। সালাত শেষে রান্না করার জন্য রুম থেকে বের হন। ড্রয়িং রুমের লাইট অন করতে গিয়েও থেমে যান। একটু এগিয়ে এসে দাঁড়ান সোফার কাছে। নাইট ল্যাম্পের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে নির্ভানকে। নির্ভান
চিত হয়ে শুয়ে আছে, দুই হাত বুকের ওপর ভাঁজ করে রেখেছে। নির্বাণের জন্য ভীষণ মায়া হয় মুক্তা শিকদারের। স্ত্রীকে হারিয়ে ভেঙে চুরমার হয়ে আবার গড়ে উঠেছিল সন্তানকে আঁকড়ে ধরে, এখন আবার ছেলের এই অবস্থা। নির্বাণের জায়গায় যদি উনি থাকতেন তাহলে বোধহয় নির্বাণের মতোই বলতেন বা তার থেকেও বেশি কিছু করতেন। ঘুরে চলে যান কিচেনে। তুহিন শিকদার খাবার খেয়ে আবার অফিসে যাবেন। 6:30 নাগাদ নির্বাণের ঘুম ভাঙে তুহিন শিকদারের ডাকে। ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসে দ্রুত, কয়েকবার চোখ ঝামটা দিয়ে আবার তাকায়। মাথা ভার হয়ে রয়েছে, ঘুম এখনো হয়নি। তুহিন শিকদার বলেন, ভিরান ঘুম থেকে উঠেছে, আপনাকে খুঁজছে এখন। নির্বাণ সোফা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, কোথায় ভিরান? তোরা রুমেই রয়েছে। আন্টি কোথায়? রান্না করছে। নির্বাণ তোরার রুমের দিকে আগায়, পেছন পেছন তুহিন শিকদার নিজেও আগান। রুমে এসে দেখে তুরা উবু হয়ে বসে ভিরানের সাথে কথা বলছে। ভিরান খুশি হয়ে তাকিয়ে আছে তুরার মুখের দিকে। তুরার একটা হাত দুই হাতে জড়িয়ে ধরে রেখেছে। নির্বাণ দূরে দাঁড়িয়ে থেকেই ছেলেকে ডাকে, পাপা। ভিরান বাবার দিকে তাকায়, মুখের হাসি আরো কয়েক গুণ বেড়ে যায়। তুরা বেড থেকে নেমে দাঁড়ায়। নির্বাণ ছেলের কাছে এগিয়ে এসে কোলে তুলে নেয়। ভিরান বাবার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। তুরা ওর কাছে থাকলেও বাবা ভীষণ মিস করছে। ওর বাবা আর তুরা দুজনকেই চাই। নির্বাণ ছেলের মাথার পিঠে হাত বুলিয়ে বলে, ওয়াশরুমের চাপ আসেনি? ভিরান মাথা তুলে বাবার মুখের দিকে তাকায়, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নির্বাণ ছেলেকে নিয়ে রুম থেকে বের হতে নিলে তুহিন শিকদার তুরার ওয়াশরুম দেখিয়ে দেন। নির্বাণ রুম থেকে বের না হয়ে তুরার ওয়াশরুমেই প্রবেশ করে। ছেলেকে ফ্রেশ করিয়ে নিয়ে রুমে ফিরে আসে। বেডের উপর শুইয়ে রেখে ড্রয়িং রুমে আসে। সোফার উপরে রাতের টাওয়াল রেখেছিল, সেটা নিয়ে তোরার রুমে ফিরে আসে। আবার টাওয়েল ভিজিয়ে এনে ভিরানের গা হাত পা মুছিয়ে দেয়। পা তুমি শুয়ে থাকো, আমি ফ্রেশ হয়ে এসে খাইয়ে দিব। মাথা নাড়ায় ভিরান। নির্বাণ রুম থেকে বেরিয়ে যায়। অল্প সময়ের মধ্যে ফ্রেশ হয়ে আবার এসে দাঁড়ায় তুরার রুমের সামনে। তুরা ভিতরের পাশে বসে গল্প তুরা ভিরানের পাশে বসে গল্প শোনাচ্ছে। তুহিন শিকদার নেই রুমে। নির্বাণ দূরে দাঁড়িয়ে থেকেই তাকিয়ে থাকে দুজনের দিকে। কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে গলা খাকারি দিয়ে ভেতরে প্রবেশ করে। তুরা মুখ তুলে তাকায় নির্বাণের দিকে। চোখাচোখি হয় দুজনের। দুজনের একজনও দৃষ্টি সরায় না, তাকিয়ে থাকে একভাবে। নির্বাণের মলিন চেহারা পীড়া দেয় তুরাকে। ভাবতে না চাইলেও নির্বাণ চলে আসে ভাবনায়। নির্বাণ কাছে এগিয়ে আসতেই তুরা জড়সড় হয়ে বসে। তুরার সামনেই বসে নির্বাণ। ঘুম কম হওয়ার কারণে তুরার চোখ মুখ পরিবর্তন হয়ে গেছে। নির্বাণ ছেলেকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দেয়। 10টা নাগাদ হসপিটালে নিয়ে যাবে। মুক্তা শিকদার নির্বাণকে বলেন, স্যার চলুন, খাবার খেয়ে নেবেন। নির্বাণ ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর বলে, আমি আঙ্কেলের বস, তাও অফিসে। অফিসের বাইরে আমি কারো বস না, আপনি আমাকে নাম ধরেই ডাকবেন। খাবার বেড়েছি, চলুন। আপনারা খেয়ে নিন, আমি হসপিটালে যখন যাব তখন খেয়ে নিব বাইরে থেকে। বাইরে থেকে কেন খাবেন? আমি রান্না করেছি আপনার জন্য, আপনি না খেলে কষ্ট পাবো আমি। নির্বাণ একটু চুপ থেকে বলে, আপনারা খেয়ে নিন, আমি একটু পর খাবো। পরে কেন? খাবার ঠান্ডা হয়ে যাবে তো। সবাই চলে গেলে ভিরান তো একা থাকবে। তুরা ভিরানের কাছে বসে থাকবে, আপনি চলুন। তুরা খাবে না, ও আগে খেয়ে আসুক, আমি পরে খাচ্ছি। মুক্তা শিকদার একটু ভেবে ভিরানকে নিজের কোলে তুলে নেন। ধরতে গেলে নির্বাণ এখন এই বাড়ির গেস্ট, আর গেস্টকে রেখে আগে আগে খেয়ে ওঠা মোটেও ভালো দেখায় না। আসুন এখন, তোরা আয়। মুক্তা শিকদার আগে আগে এগিয়ে যান। নির্বাণ তুরার দিকে তাকিয়ে বেড থেকে নেমে
বেরিয়ে যায়। তোরা নিজেও বেড থেকে নেমে দাঁড়ায়। নির্বাণ যতবার ওর নাম উচ্চারণ করে ততবার ওর বুকের ভেতর কেমন যেন করে ওঠে। হার্টবিটের গতি বেড়ে যায় সাথে সাথেই। এর আগে কোনো দিনও তোরার সাথে এমন হয়নি। মায়ের ডাক শুনে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। মুক্তা শিকদার ভিরানকে কোলে রেখেই তিনজনকে খাবার পরিবেশন করেন। নির্বাণ ভিরানকে কোলে নিয়ে খেতে চাইলেও মুক্তা শিকদার দেন না। নির্বাণ বারবার বলে ভিরানকে ওর কাছে দিয়ে মুক্তা শিকদারকে খেতে বসতে। নির্বাণ ছেলেকে কোলে নিয়ে সোফায় বসে আছে। তুরাকে নিজের সামনে থেকে সরতে দিচ্ছে না ভিরান। বারবার নির্বাণকে ঠেলছে তুরার পাশে বসার জন্য। নির্বাণ তুরার পাশে যাচ্ছে না দেখে তুরাকে ওদের কাছে ডাকে। মুক্তা শিকদার দূরে দাঁড়িয়ে দেখছেন তিনজনকে। একটু আগে তুহিন শিকদার অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন। কলিং বেল বেজে ওঠে। চারজন তাকায় ডোরের দিকে। মুক্তা শিকদার এগিয়ে গিয়ে ডোর খুলে দেন। ডোরের বাইরে দাঁড়িয়ে আছেন নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী। পথ ছেড়ে দিয়ে দুজনকে ভেতরে প্রবেশ করার জন্য বলেন। নওশাদ চৌধুরী সোফার দিকে এগিয়ে নাতির উদ্দেশ্যে বলেন, দাদু ভাই কেমন আছো এখন? ভিরান খুশি হয়ে দাদার দিকে তাকিয়ে শব্দ ছাড়া ওষ্ঠদ্বয় নাড়িয়ে বলে, ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু ভাই। খাওয়া দাওয়া হয়েছে? মাথা নাড়ায় ভিরান। নওশাদ চৌধুরী নাতির সাথে অল্প সময় পার করে উঠে দাঁড়ান। ছেলের দিকে তাকিয়ে বলেন, আমি অফিসে যাই, ডক্টর কি বলে আমাকে জানিও। ড্রাইভার তোমাদেরকে হসপিটালে নিয়ে যাবে। নির্বাণ মাথা নাড়ায় শুধু। মেরি চৌধুরীকে রেখে নওশাদ চৌধুরী বেরিয়ে যান অফিসের উদ্দেশ্যে। 9:30 বাজতেই নির্বাণ মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে, আন্টি, ভিরানকে হসপিটালে নিয়ে যেতে হবে, সাথে তোরাকেও যেতে হবে, আপনারা দুজন। মুক্তা শিকদার মেয়ের দিকে তাকিয়ে বলেন, তোরা তৈরি হয়ে আয়। তুরা সোফা ছেড়ে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মুক্তা শিকদার নিজেও রুমের দিকে এগিয়ে যান। নির্বাণ ছেলেকে মায়ের কাছে দিয়ে নিজের প্যান্ট শার্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। অল্প সময়ের মধ্যেই তিনজন তৈরি হয়ে নেয়। নির্বাণ ছেলের ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দেয় আবার। ভিরানের আগের সব রিপোর্ট প্রেসক্রিপশন মায়ের কাছে দেয় নির্বাণ। ছেলে আর বাকি তিনজনকে নিয়ে বের হয় ফ্ল্যাট থেকে। ভিরান তুরাকে নিজের আর বাবার কাছে কাছে রেখেছে। তুরা একটু পিছিয়ে গেলে বা সামনে গেলেই ভিরান উত্তেজিত হয়ে ওঠে, তাই বাধ্য হয়ে নির্বাণের পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে হচ্ছে। মুক্তা শিকদার সকাল থেকে শুধু তিনজনকেই দেখে চলেছেন। প্রথম দিকে ওনার ভীষণ আপত্তি ছিল ভিরান আর নির্বাণকে নিয়ে। ওরা ওনার বাড়িতে আসুক এটা পছন্দ করতেন না তখন। পরিস্থিতির কারণে সহ্য করে নিতেন তখন, কিন্তু এখন ওনার কোনো আপত্তি নেই ওদের নিয়ে। ভিরানের প্রতি ভীষণ মায়া জন্মে গেছে। নির্বাণের অসহায়ত্ব দেখে ওনার নিজেকেই অসহায় লাগে। কেন যেন ওনার মন চাইছে মেয়েকে নির্বাণের হাতে তুলে দিতে। ওনার মন বলছে নির্বাণ ওনার মেয়েকে ভালো রাখবে, আগলে রাখবে। বয়স কোনো ব্যাপার না। তুহিন শিকদার ওনার চেয়ে 14 বছরের বড়। নিজের মনের কথাগুলো তুহিন শিকদারকে বলতে পারছেন না। তুহিন শিকদারকে বুঝিয়ে বললে উনি অমত করবেন না, কিন্তু ওনাদের ছেলে তুর্য রাজি হবে বলে মনে হয় না। এই ছেলে বোনকে ভীষণ ভালোবাসে। বোনকে নিয়ে পসেসিভও। একজন বাচ্চার বাবার কাছে বোনকে বিয়ে দিতে কোনোভাবেই রাজি হবে না। তুরাকে কোনো দিন একা ছাড়তে দেয়নি। স্কুল কলেজে সবসময় মুক্তা শিকদারকে আনা নেওয়া করতে হয়েছে। তুর্যের কড়া নিষেধ বাণী ছিল, তুরাকে একা ছাড়া যাবে না, আলতু ফালতু মানুষের সাথে মিশতে পারবে না, ফোন ইউজ করতে পারবে না। ভাইয়ের এত শাসন আর নিষেধ বাণীর কারণেই তোরা 18 বছরের হয়েও বোকাশোকা রয়ে গেছে। তোরার সবগুলো টিউটর ছিল মেয়ে। 6 থেকে পড়েছে গার্লস স্কুল আর কলেজে। এত কিছুর পর হঠাৎ করেই ঝড়ের মতো তোরার জীবনে এসেছে ভিরান চৌধুরী আর নির্বাণ চৌধুরী। এই ঝড় তোরাকে উড়িয়ে না নিয়ে থামবে না বোধ হয়। ভিরান
তোরা আর বাবাকে ছাড়া বসবে না। নির্বাণ ছেলেকে কোলে নিয়ে ফার্স্ট সিটে বসেছে। ছেলের লাফালাফিতে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। একদিনেই শক্তি ডাবল হয়ে গেছে ভিরানের। গত কয়েকদিন নড়াচড়া করতো না, আর আজকে লাফালাফি করছে। নির্বাণ অসহায় চোখে তাকায় মুক্তা শিকদারের দিকে। ওনারা তিনজন পেছনে উঠে বসেছেন। মেরি চৌধুরী বলেন, আমি সামনে গিয়ে বসছি। মুক্তা শিকদার কিছু বলেন না। মেরি চৌধুরী নেমে গিয়ে ফার্স্ট সিটে উঠে বসেন। নির্বাণ দাঁড়িয়ে থাকে বাইরেই। মুক্তা শিকদার বলেন, নির্বাণ উঠে আসুন। নির্বাণ উঠে বসে তোরার পাশে। তোরার সাথে যেন ছোঁয়া না লাগে সেজন্য চেপে বসে ডোরের দিকে। কিন্তু ভিরান ও তোরার কাছে যাওয়ার জন্য ওদিকে ঠেলতে শুরু করে বাবাকে। বাবার কোলে বসে থেকে তোরার কোলে পা তুলে দেয়। ঝুঁকে পড়ে তোরার বাম হাত টেনে এনে ধরে বসে রইল। নির্বাণ ছেলের দিকে তাকিয়ে তোরার দিকে তাকায়। তোরা ওর দিকে তাকিয়েই চোখ নামিয়ে নেয়। মুক্তা শিকদারের দিকে তাকিয়ে দেখে উনি তাকিয়ে আছেন। নির্বাণ ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। গাড়ি ছুটে চলে হসপিটালের উদ্দেশ্যে। তোরা ডান হাতে মায়ের হাত শক্ত করে ধরে রাখে। নির্বাণের এত কাছে বসে ওর ভেতরে কেমন যেন হচ্ছে। হৃদয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে। কম্পন সৃষ্টি হয়েছে বুকে। সকাল থেকে নতুন নতুন অনুভূতির সম্মুখীন হচ্ছে অষ্টাদশী যুবতী তুরা। রাত ৩টা। তুর্যকে নিয়ে আধা ঘন্টা আগেই ফ্ল্যাটে ফিরেছে শিকদার ফ্যামিলি। তুর্য বাবা মা বোনের সাথে সময় কাটিয়ে একটু আগেই ওয়াশরুমে গেছে শাওয়ার নিতে। দীর্ঘ জার্নিতে ক্লান্ত হয়ে গেছে। ২০ মিনিট পর চারজন আবার ড্রয়িং রুমে উপস্থিত হয়। সবাই চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসেছে। চারজন হাসি খুশিতে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে। মুক্তা শিকদার এয়ারপোর্টে যাওয়ার আগে রান্না করে রেখে গিয়েছিলেন। ছেলের পছন্দের আইটেম রান্না করেছেন আজ। দীর্ঘ ৭ বছর পর ছেলে আজ বাড়িতে ফিরেছে। তরুণ ছেলেটি এখন আর তরুণ নেই, পরিপক্ক একজন যুবকে পরিণত হয়েছে। মসৃণ গালে ঘন কালো চাপ দাড়ি হয়েছে। শুকনো চিকন দেহখানা এখন লম্বা চওড়া বলিষ্ঠ গঠনের হয়েছে। গায়ের রং আগের চেয়েও অনেক বেশি উজ্জ্বল হয়েছে। গলার স্বর ভারী হয়েছে। আগের তুর্য আর এখনকার তুর্যের মধ্যে আকাশ পাতাল ফারাক। ভিরান ঘুমিয়ে যাওয়ার পর নির্বাণ ওকে নিয়ে গেছে 10টার পর। দুদিন ধরে ভিরান ঘুমিয়ে যাওয়ার পর নিজের বাড়িতে নিয়ে যায় নির্বাণ। সকালে আবার দিয়ে যায়। ভিরান এখন প্রায় সুস্থ। নির্বাণ এখন অফিসে যাওয়া আসা করে। অফিসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে আবার। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তুর্য সোফায় বসে বাবা আর বোনের সাথে। তুরা বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরে বসে। তুর্য এক হাতে বোনকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বোনের মাথার সাথে মাথা ঠেকিয়ে মিষ্টি স্বরে ডাকে, পড়ি। তোরা হেসে ভাইকে আরো শক্ত করে ধরে সাড়া দেয়, তুই তো অনেক বড় হয়ে গেছিস, এখন আর কোলে নেওয়া যাবে না। কোলে না নিতে পারলে কাঁধে নেবে। কে বলে তোর মাথায় বুদ্ধি কম? আব্বু আম্মু। তুর্য শব্দ করে হেসে ওঠে। তুহিন শিকদার নিজেও হেসে ওঠেন। মুক্তা শিকদার ডাইনিং টেবিল গুছিয়ে রেখে সোফার দিকে এগিয়ে আসতে আসতে বলেন, কি দেখে এত হাসা হচ্ছে? তুর্য মায়ের দিকে তাকিয়ে বলে, তোমরা দুজন বলো আমার পরীর মাথায় নাকি বুদ্ধি কম, কিন্তু আমার পরীর মাথায় তো অনেক বুদ্ধি। তোর পরীর মাথায় সব আজাইরা আর আজগুবি বুদ্ধি। তুরা গাল ফুলিয়ে বলে, মিথ্যা কথা। তুর্য বোনের গাল দুটো টিপে দিয়ে বলে, আমার পরীর উপর মিথ্যা দোষ কেন দাও তোমরা? মিথ্যে দোষ নাকি সত্যি দোষ সেটা আগামী দুদিনের মধ্যেই বুঝতে পারবি। তুর্য বোনকে আরেকটা চুমু খেয়ে বলে, আমি তোকে অনেক মিস করেছি পরী। আমিও তোমাকে অনেক মিস করেছি ভাইয়া। তুর্য বোনের
মুখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। বোনটা ওর ভীষণ আদুরে। বোনটা জন্ম নেওয়ার পর তুর্য এত বেশি খুশি হয়েছিল যে বলার মতন না। একদম সাদা ধবধবে ফর্সা ছোট একটা পরীর মতো শিশু কন্যাকে তুর্যের কোলে তুলে দিয়েছিল তুর্যের বাবা। বোনের মুখের দিকে তাকিয়ে তুর্যের মুখ দিয়ে প্রথম শব্দ বেরিয়েছিল পরী। একটু থেমে আবার বলেছিল, আব্বু, ওকে পরীর মতো দেখা যায়। সেদিনের পর থেকে আজ পর্যন্ত বোনকে পরী বলেই ডাকে। বোন হওয়ার খুশিতে আত্মহারা হয়ে টানা 15 দিন স্কুলে যায়নি। ওকে কোনোভাবেই স্কুলে পাঠাতে সক্ষম হননি তুহিন শিকদার আর মুক্তা শিকদার। ভিনদেশে পাড়ি জমানোর সময় বোনের জন্যই সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল তুর্যের। বিশাল এক শূন্যতায় ঘিরে ধরেছিল এতগুলো বছর। বাবা মায়ের সাথে কথা বলতে বলতে তুর্যের নজর পড়ে টি টেবিলের নিচে। পা বাড়িয়ে টেবিলের নিচ থেকে বের করে আনে ছোট্ট একটি খেলনা গাড়ি। কপাল ভুরু কুঁচকে গাড়িটা হাতে তুলে নেয়। বোনকে দেখিয়ে বলে, তুই এখনো এত ছোট ছোট খেলনা দিয়ে খেলিস? তোরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, এটা আমার না তো, এটা ভিরানের। অপরিচিত নাম শুনে তুর্যের কপালে ভাঁজ পড়ে বেশ কয়েকটা। কে ভিরান? ছেলের প্রশ্নে তুহিন শিকদার আর মুক্তা শিকদার চুপ হয়ে থাকেন। তোরা বলে, আব্বুর অফিসের বসের ছেলে। ওর খেলনা এখানে কেন? মুক্তা শিকদার হাজবেন্ডকে ইশারা করেন সব কিছু বলার জন্য। তুহিন শিকদার কিছু না বলে চুপ হয়ে থাকেন। তুর্য বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, কি ইশারা করছো দুজন? কিছু লুকাচ্ছ নাকি আমার কাছ থেকে? মুক্তা শিকদার বলেন, না না, কি লুকাবো? কিছু লুকাচ্ছি না। তাহলে আমার প্রশ্নের উত্তর দাও তোমরা। মুক্তা শিকদার সাহস জুগিয়ে থেমে থেমে পুরো ঘটনা খুলে বলেন প্রথম থেকে। পুরোটা চুপচাপ শোনে তুর্য। তোরা আজকে জানতে পারলো নির্বাণ ওকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। এতদিন জানতই না এই কথা। তুর্য গম্ভীর স্বরে বলে, তোমরা কি বলেছ? আমরা এখনো কিছু বলিনি। আকস্মিক চিৎকার করে ওঠে তুর্য। ভয় পেয়ে তোরা ভাইয়ের গলা ছেড়ে দেয়। তুর্য চিৎকার করেই বলে, কেন বলনি? এখনো কিসের জন্য চুপ করে আছো তোমরা? আগামীকাল সকালে ওদের সাফ সাফ না করে দেবে। আর ওই ভিরান আর ওর বাপ যেন এই ফ্ল্যাটে না আসে সেটাও বলে দেবে স্পষ্ট করে। আগামীকাল যেন চৌধুরী বাড়ির কাউকে না দেখি এখানে। খেয়ে দেয়ে কাজ নেই, এক বাচ্চার বাপের কাছে বোন বিয়ে দেব? একটু থেমে তোরার দিকে তাকিয়ে বলে, জাগিয়ে ঘুমা, আর ভুলেও ওদের কারো সামনে যাবি না। তোরা ভয় পেয়ে সুরসুর করে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায়। তুর্য রাগে গজগজ করতে করতে হাতে থাকা গাড়িটা ছুঁড়ে দিয়ে ভেঙে ফেলে। বাবা মায়ের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মেজাজটাই খারাপ করে দিল। বাবা মায়ের কথা শুনে রাগে মাথা ফেটে যাচ্ছে। তুর্য রুমে ঢুকে শব্দ করে ডোর লাগায়। পুরো ফ্ল্যাট যেন কেঁপে ওঠে আরও একবার। মুক্তা শিকদার হাজবেন্ডের দিকে তাকান। তুহিন শিকদার গম্ভীর হয়ে ওনার দিকে তাকিয়ে আছেন। মুক্তা শিকদার বলেন, জন্মেছে আমার পেট থেকে আর হয়েছে নানা দাদার মতো। যতটা ভেবেছিলাম তার চেয়েও তো বেশি রেগে গেছে। ওনাদের কিভাবে নিষেধ করব এখানে না আসতে? বাচ্চা ছেলেটা আবার অসুস্থ হয়ে পড়বে। এমন পরিস্থিতি কেন আসে যখন কিছুই করার থাকে না? মুক্তা শিকদার চুপ হয়ে থাকেন। তুর্য এখন যে বিহেভ করলো তাতে চৌধুরী বাড়ির কেউ আসলে নির্ঘাত তাকে অপমান করবে এই ছেলে। তুহিন শিকদার উঠে দাঁড়িয়ে বলেন, যা হবার তা আগামীকাল হবে। এখন ঘুম পেয়েছে, চলো, সকালে আবার অফিসে যেতে হবে। লাইট অফ করে হাজবেন্ডের পেছন পেছন রুমে চলে যান মুক্তা শিকদার। তোরা বেডে উঠে শুয়ে আছে, কিন্তু ঘুম নেই ওর দুই চোখে। ভাইয়ের এমন রাগ দেখে ওর বুকের ভেতর এখনো কাঁপছে। ভীষণ ভয়ও পেয়েছে বেচারি। এত জোরে কেউ চিৎকার করে ওঠে? নির্বাণের কথা স্মরণ হয়। কম্পিত বুকে জোরে জোরে শব্দ হতে শুরু করে। ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরে। কেমন করছে বুকের ভেতর।
চোখ বন্ধ করতেই ফর্সা লম্বা চওড়া বলিষ্ঠ গড়নের নির্বাণ ভেসে ওঠে। পুরুষটা ওর সামনেই যেন দাঁড়িয়ে আছে, গম্ভীর চোখে মুখে, একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকেই। নির্বাণ ওর দিকে এক কদম আগাতেই ফট করে চোখ মেলে তাকায় তোরা। আশেপাশে নজর বুলায়, কেউ নেই রুমে। এই সব ওর ভ্রম ছিল, নিছক কল্পনা। কাঁথা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে কোলবালিশ জড়িয়ে ধরে চুপ হয়ে থাকে। চোখের সামনে আবার ভেসে ওঠে ভিরান আর নির্বাণ। এই দুজন এখন কিছুতেই মস্তিষ্ক থেকে বের হচ্ছে না। 9টা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে তুর্য। মুক্তা শিকদার সোফায় বসে টিভি দেখছেন। ছেলেকে দেখেই টিভি অফ করে দিয়ে উঠে দাঁড়ান। ছেলের সাথে কথা বলতেও এখন ভয় ভয় লাগছে, আবার না চিৎকার করে ওঠে। তুর্য মায়ের দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরে বলে, পরি কোথায়? ঘুম থেকে ওঠেনি এখনো। আব্বু খেয়ে অফিসে চলে গেছে, তুই আয় খেতে দেই। বাড়তে থাকো, আমি পরীকে তুলে নিয়ে আসছি। ঘুমোচ্ছে, ঘুমাক। মায়ের কথা শোনে না তুর্য। বড় বড় কদমে এগিয়ে যায় বোনের রুমের দিকে। এতগুলো দিন পর বাড়িতে এসেছে, বোনকে রেখেই খেয়ে উঠবে নাকি? মুক্তা শিকদার ফোঁস করে শ্বাস ছেড়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে এগিয়ে যান। অন্যদিন সকাল 8টার মধ্যে ভিরান চলে আসে, আজকে এখনো আসেনি। তুহিন শিকদার বোধহয় না করেছেন ওনাদের এই বাড়িতে আসতে। তুর্য বোনের রুমে এসে দেখে তুরা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। রুমের জানালা খুলে দিয়ে ব্যালকনির ডোরও খুলে দেয়। আবছা আলোর রুমটা এখন পুরোপুরি আলোকিত। এগিয়ে এসে নাইট ল্যাম্প অফ করে বোনকে ডাকতে শুরু করে। তোরা মোড়ামুড়ি করে কাঁথা টেনে মাথা ঢেকে নেয়। ঘুম জড়ানো গলায় বলে, আব্বু ঘুম হয়নি, পরে উঠবো, যাও এখন। তুর্য বোনের উপর থেকে কাঁথা টেনে সরিয়ে নিতে নিতে বলে, পরি আমি আব্বু না, ওঠ চল, চোখ খোল। চোখ মেলে ভাইয়ের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নেয়। ভাইয়া ঘুম হয়নি আমার। খেয়ে আবার ঘুমাবি, ওঠ। তুর্য টেনে তোলে বসায় তুরাকে। তুরা ভাইয়ের শরীরের সাথে ঠেস দিয়ে বসে থাকে ঝিম ধরে। বেচারি ঘুমে চোখ মেলতে পারছে না। ভাইয়ের টানাটানিতে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে সাধের ঘুমটা দিল ভাঙিয়ে। তুর্য বোনের বিছানা গুছিয়ে ঠিকঠাক করে রুম থেকে বেরিয়ে যায়। ওয়াশরুমে বসে রাতের ঘটনা স্মরণ হয় তোরার। এতক্ষণ তো সব ভুলে গিয়েছিল। তুর্যের কথা শুনে তো স্বাভাবিকই লাগলো, রাগ বোধহয় কমে গেছে। কটা বাজে? ভিরান আজকে এখনো আসেনি নাকি এসেছিল ওর ভাই তাড়িয়ে দিয়েছে? ওর কাছে না আসতে পারলে তো ভিরান আবার অসুস্থ হয়ে পড়বে। ওকে ছাড়া কিভাবে থাকবে? ভিরানকে একদিন দেখতে না পারলে তো তোরা নিজেও থাকতে পারবে না এখন। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখে তুর্য সোফায় বসে আছে চুপচাপ। তোরা আসতেই তোরাকে সাথে নিয়ে ডাইনিং টেবিলে খাবার খেতে বসে। তুর্য মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু তুমিও বসো। তোরা খেয়ে নে, আমি পরে খাবো। তুর্য মায়ের হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিয়ে বলে, পরে কেন, এখনই খাবে আমাদের সাথে। ছেলের কথা শুনে নিজের প্লেটে একটা ডিম ভাজি তুলে নেন। রুটি ছিঁড়ে ডিম ভাজি দিয়ে মুখে পুড়তে পুড়তে তোরা মায়ের মুখের দিকে তাকায়। ভাইয়ের ভয়ে মুখ ফুটে কিছু জিজ্ঞেসও করতে পারছে না। মুক্তা শিকদার নিজেও মেয়ের মুখের দিকে তাকান। মেয়ের চোখ মুখ দেখেই বুঝতে পারছেন মেয়ে কি বলতে চাইছে। ছেলের সামনে থাকায় কিছু বলতে পারলেন না। কোনো কথা ছাড়াই 3জনের খাওয়া শেষ হয়। তুর্য খাওয়া শেষ করে চেয়ারেই বসে থাকে। তুরা অলস ভঙ্গিতে নিজের খাওয়া শেষ করে। মায়ের খাওয়া শেষ হতেই তুর্য প্রশ্ন ছুড়ে দেয়, চৌধুরী বাড়ি থেকে কেউ এসেছিল? মুক্তা শিকদার দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলেন, না কেউ আসেনি। নিষেধ করেছিলে? তোর আব্বু বলেছে বোধহয়। পরি আয়। চেয়ার ছেড়ে উঠে ভাইয়ের পেছন পেছন সোফার কাছে এগিয়ে আসে। তুর্য ড্রয়িং রুমের একপাশে রাখা
সুটকেস টেনে এনে সোফার সামনে রাখে একটা। রুম থেকে চাবি এনে লক খোলে। তুরা ভাইয়ের পাশেই ফ্লোরে ল্যাটা দিয়ে বসে পড়েছে। ভেতর থেকে প্রথমেই বের করে নামিদামি সব চকলেট। সুটকেসের অর্ধেক শুধু চকলেট দিয়েই ভর্তি। চকলেটগুলো দেখে খুশিতে তোরার চোখ মুখ জ্বলজ্বল করে ওঠে। সবগুলো চকলেট তোরার কোলের উপর দেয় তুর্য। তোরার পা চকলেটের নিচে ঢাকা পড়ে যায়। তোরা খুশিতে গদগদ হয়ে বলে, এই সবগুলো আমার? হ্যাঁ, আরও আছে। অনেক দিন খেতে পারবো তাহলে। খুশিতে আত্মহারা বোনকে টেনে গালে একটা চুমো খায় তুর্য। তোরা নিজেও ভাইকে টেনে ভাইয়ের খোঁচা খোঁচা দাড়িওয়ালা গালে চুমু খায় দুটো। একটা ঘড়ি বের করে তোরার হাতে পরিয়ে দেয়। তোরা হাত উল্টে পাল্টে দেখে ঘড়িটা অনেক পছন্দ হয়েছে। এমন ঘড়ির আশা অনেক আগে থেকেই ছিল তোরার। বাবা মায়ের সাথে মার্কেটে গিয়ে কয়েকবার খুঁজেছিল কিন্তু পায়নি। তুর্য আরও একটি ব্ল্যাক কালার ঘড়ি বের করে তোরার সামনে রাখে। এবার আনন্দে যেন ফেটে পড়বে তোরা। চকলেট খেতে খেতে ঘড়িটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। চকলেট নিজে খাওয়ার পাশাপাশি ভাইকেও খাওয়ায়। তুর্য সুটকেসের সব কিছু বের করে তোরার সামনে রাখে। তোরা একবার ভাই, একবার মা, আর একবার সামনে থাকা সবকিছুর দিকে তাকায়। খুশিতে এখন যেন পাগলই হয়ে যাবে। একটা চকলেট মায়ের দিকে এগিয়ে দিয়ে বলে, আম্মু চকলেট খাও। তুই খা। তুমিও খাও, ধরো। মুক্তা শিকদার চকলেটটা হাতে নিয়ে খেতে শুরু করেন। না খাওয়া পর্যন্ত মেয়ে ছাড়বে না ওনাকে। দ্বিতীয় সুটকেসটা এনে খোলে তুর্য। এটাতে বাবা মায়ের জন্য অনেক কিছু এনেছে। বাবাকে নিজের হাতে দেওয়া হলো না। রাতেই খুলতে চেয়েছিল কিন্তু রাগের কারণে আর খোলেনি তখন। এতই রাগ উঠেছিল যে ভুলে গিয়েছিল সুটকেসের কথা। 11টা নাগাদ ময়লার পলিথিন হাতে নিয়ে ফ্ল্যাট থেকে বের হন মুক্তা শিকদার। ময়লা ফেলে দিয়ে এসে দুপুরের খাবার রান্না করবেন। ডাস্টবিনে ময়লা ফেলে গেটের দিকে এগিয়ে আসেন। ভেতরে প্রবেশ করার আগেই পেছন থেকে নওশাদ চৌধুরীর গলার স্বর শুনতে পান। পেছন ফিরে তাকিয়ে দেখেন ভিরানকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে আসছেন উনি। রাস্তা পার হয়ে এসে দাঁড়ান মুক্তা শিকদারের সামনে। আপনি এখানেই আছেন, ভালো হয়েছে। আমাকে আর কষ্ট করে ভেতরে যেতে হলো না। অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে। আমার জন্যই মিটিং আটকে আছে। আপনি ওকে নিয়ে যান, আমি অফিসে যাই। মুক্তা শিকদারকে কিছু বলার সুযোগ না দিয়ে ভিরানকে ওনার কোলে তুলে দিয়ে দ্রুত গাড়িতে উঠে চলে যান নওশাদ চৌধুরী। নাতিকে এখানে পৌঁছে দেওয়ার চক্করে মিটিং আটকে রয়েছে ওনার জন্য। মুক্তা শিকদার ভিরানকে কোলে নিয়ে ফ্ল্যাটের দিকে এগিয়ে যান। ভেবেছিলেন ভিরান আজকে আসবে না। এত দেরি করে কেন আসলো আজ? ছেলেকে কি জবাব দেবেন? তুর্য যদি ভিরানের সামনে চিৎকার চেঁচামেচি শুরু করে ভিরান তো ভয় পেয়ে যাবে। ভয়ে ভয়ে ভিরানকে কোলে নিয়ে ফ্ল্যাটের ভেতর প্রবেশ করেন। কোল থেকে নামিয়ে দিয়ে ডোর নক করেন। ভিরান সোফার দিকে তাকিয়ে দেখে তুর্য দাঁড়িয়ে আছে। খুশি হয়ে মামা বলে এক দৌড়ে গিয়ে তুর্যের দুই পা জড়িয়ে ধরে। এমন ঘটনায় তুর্য থ হয়ে দাঁড়িয়ে আছে। কে এই ছেলে? আর ওকে মামা ডাকছে কেন? মাথা নিচু করে ভিরানের দিকে তাকায়। ভিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে দুই হাত বাড়িয়ে দিয়ে বলে, মামা কোলে। তুর্য তাকিয়ে দেখে বাচ্চা ছেলেটাকে। দেখতে কেমন আদর আদর লাগছে। ভীষণ কিউট, মায়াবী আর সরস চাহনি। গলার স্বর এমন কেন? কি হয়েছে কণ্ঠস্বরে? ভিরান আবার ডাকে, মামা কোলে নাও। কোলে তুলে নেয় তুর্য। ভিরান শক্ত করে তুর্যের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। দুই পা দিয়ে পেঁচিয়ে ধরে তুর্যের কোমর। তুর্যের চারপাশের সবকিছুই যেন হঠাৎ করে শান্ত হয়ে গেল। নিজের অজান্তেই জড়িয়ে ধরে ভিরানকে। অদ্ভুত অনুভূতি হচ্ছে, ভালোও লাগছে। তুলতুলে শরীর থেকে মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। দেখে মনে হচ্ছে ভয়ের মধ্যে আছেন। ভিরান তুর্যের গলা ছেড়ে ওর মুখের দিকে তাকায়। হাসি মুখে বলে, মামা? কে মামা? তুমি? কার মামা? আমার। তুমি চেনো আমাকে? হ্যাঁ। কিভাবে চেনো? কোথায় দেখেছো আমাকে? ফোনে। ফোনে দেখেই চিনতে পেরে গেছো? হ্যাঁ।
মামা তুমি তো ভীষণ কিউট। ভিরান খুশি হয়ে আবার ডাকে মামা। তুর্য হাসি মুখে সাড়া দেয় আবার। হুম। ভিরান উপর নিচ মাথা নাড়িয়ে বলে এসেছো। তুর্য এসে বল তুর্য হেসে বলে হ্যাঁ। ভিরান টপাস টপাস করে টপাটপ কয়েকটা চুমু খায় তুর্যের কপালে আর গালে। নিজের গাল দেখিয়ে দিয়ে বলে মামা আমাকেও আদর দাও। তুর্য হেসে ভিরানের গালে আর কপালে অনেকগুলো চুমু খায়। ভিরান আবারও চুমু খায় তুর্যের গালে কপালে। তুর্যের গলা জড়িয়ে ধরে তুর্যের গালের সাথে সরি ঠেকিয়ে বলে মামা তুমি অনেক ভালো। আবার হাসে তুর্য। হাসি মুখেই বলে হে মামা কে তুমি, নাম কি তোমার। আমি ভিরান চৌধুরী। তুর্যের হাসি হাসি মুখে হঠাৎ করেই অন্ধকার নেমে আসে। রাগী চোখে তাকায় মায়ের দিকে। মুক্তার শিকদার ভয় জড়ানো গলায় বলেন বাবা ওকে ছুঁড়ে মারিস না, মরে যাবে বাচ্চা ছেলেটা। বাচ্চাটা এমনিতেই অসুস্থ, মাথা ঠান্ডা রাখ বাবা। ভিরান মুখ তুলে তুর্যের মুখের দিকে তাকায় আদুরে গলায় বলে মামা কি হয়েছে তোমার, তুমি আমাকে ছুঁড়ে ফেলবে। কথাগুলোতে কি যেন ছিল, তুর্যের কলিজায় গিয়ে লেগেছে কথাগুলো। ভিরান পুনরায় বলে মামা রেগে আছো কেন। তুর্য নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, নিজের রাগ যথাসম্ভব ঠান্ডা রেখে বলে নামো আমার কোল থেকে। কেন, আমি তোমার মামা না। তুমি তো আমার মামা। কে বলেছে। কেউ বলেনি, কিন্তু আমি জানি তুমি আমার মামা। নিদ্রা তো পাপাকে মামা ডাকে। নিদ্রাকে আমার মনির মেয়ে। মনিকে মুক্তা শিকদার বলেন ওর ফুপুকে মনি ডাকে। নিদ্রা ওর ফুপাতো বোন। ভিরান তুর্যের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে বলে তুমি অনেক প্রশ্ন করো, আমি তোমার কেউ হই না। তুমি নামো আমার কোল থেকে। কথাগুলো বলে ভিরানকে কোল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে তুর্য। ভিরান দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখে তুর্যের গলা। তুর্য ঝুঁকে ভিরানকে ছেড়ে দিলেও ভিরান ছাড়ে না, তুর্যের গলা জড়িয়ে ধরে ঝুলে রইল। কতক্ষণ টানাটানি করেও যখন ভিরানকে ছাড়াতে পারে না তখন সোজা হয়ে দাঁড়ায়। ভিরান পুনরায় দুই পা দিয়ে তুর্যের কোমর পেঁচিয়ে ধরে। মুক্তা শিকদার পারছেন না গড়াগড়ি করে হাসতে। ছেলের অবস্থা দেখে এই সিরিয়াস মুহূর্তেও তার ভীষণ হাসি পাচ্ছে। তুর্যের চেহারা হয়েছে দেখার মতো। তুর্য সোফায় বসে পড়ে। ভিরান তখনও তুর্যের গলা জড়িয়ে ধরে আছে। তুর্য গম্ভীর স্বরে বলে ভিরান ছাড়ো আমাকে, আদর দাও তাহলে ছেড়ে দেব। আমি কেন তোমাকে আদর দিব, বিকজ তুমি আমার মামা। তুর্য ভিরানের গালে কপালে চুমু খায়। ভিরান নিজেও আদরের ঋণ শোধ করে তুর্যের গলা ছেড়ে দিয়ে নিচে নেমে দাঁড়ায়। মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে নানু তোরা কোথায়। রুমে। ভিরান তুরার নাম ধরে ডাকতে ডাকতে রুমের দিকে এগিয়ে যায়। তুর্য অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে এইটুকুন একটা ছেলে পরীর নাম ধরে ডাকছে। নাম ধরেই ডাকে। তুর্য কৌতূহলী হয়ে সোফা ছেড়ে উঠে তুরার রুমের সামনে এসে দাঁড়ায়। ভিরান দুই হাতে তুরার গলা জড়িয়ে ধরে চুমু খাচ্ছে গালে। চুমু খাওয়া শেষ হলে নিজের গাল দেখিয়ে দেয়। তুরা চুমু দিচ্ছে না দেখে তুরার বুকে মাথা ঠেকিয়ে কোলের উপর বসে থাকে, ছোট ছোট হাতে জড়িয়ে ধরে। তুরার মুখের দিকে তাকিয়ে বলে তুরা কি হয়েছে তোমার, মন খারাপ কেন। তুরা চুপ হয়ে থাকে, ভয়ে ভয়ে তাকিয়ে আছে ডোরের সামনে দাঁড়িয়ে থাকা ভাইয়ের দিকে। তুর্য কিছু না বলে ডোরের সামনে থেকে সরে যায়। তুরা স্বস্তির শ্বাস ফেলে নিজেও দুই হাতে জড়িয়ে ধরে ভিরানকে, ঝুঁকে অসংখ্য চুমু খায়। ভিরান খুশি হয়ে বলে তোমার মুড ঠিক হয়ে গেছে। তুরা নিজেও হেসে বলে হ্যাঁ। কেমন আছো তুমি। ভালো আছি, মামা আমাকে অনেক আদর করেছে। ড্রয়িং রুমে সোফায় বসে থাকা তুর্য স্পষ্ট
শুনতে পাচ্ছে ভিরান আর তুরার অট্টহাসি। ভিরানের হাসির শব্দ হচ্ছে না খুব একটা, তবে তুরার হাসির শব্দ হচ্ছে অনেক। তুর্য কিচেনের দিকে তাকায়। মুক্তা শিকদার রান্না করার জন্য কিচেনে চলে গেছেন। তুর্য সোফা ছেড়ে উঠে কিচেনে আসে, মায়ের পাশে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলে, তুমি না বললে চৌধুরী বাড়ির কেউ আসবে না? আর আমি তো ভেবেছি তোর আব্বু কিছু বলেছে। নওশাদ চৌধুরী ওকে আমার কোলে দিয়েই চলে গেলেন, আমাকে কিছু বলার সুযোগই দেয়নি। ভিরানের গলায় কি হয়েছে? মুক্তা শিকদার ছেলের মুখের দিকে তাকান। তুর্য চোখ মুখ গম্ভীর করে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। নির্বাণ ভিরানকে তুরার কাছ থেকে দূরে সরানোর জন্য ভিরানকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল। ভিরান সেখানে গিয়ে তুরার জন্য কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়ে। গতরাতে তো বলেছি কেমন মুমূর্ষু অবস্থা হয়েছিল। ভিরানের গলা আরও বসে গিয়েছিল, এখন কিছুটা ঠিক হয়েছে। তুর্য আর কিছু না বলে কিচেন থেকে বেরিয়ে আসে, গম্ভীর হয়ে বসে থাকে সোফায়। দুপুরের খাবার তিনজন একসাথেই খায়। ভিরানের জন্য চৌধুরী বাড়ি থেকে ড্রাইভারকে দিয়ে খাবার পাঠিয়েছেন মেরি চৌধুরী। তোরা নিজ হাতে খাইয়ে দিয়েছে ভিরানকে। ভিরানের দুপুরের আর রাতের খাবার চৌধুরী বাড়ি থেকেই পাঠানো হয়। মাঝখানের সময়টুকুতে যা কিছু খায় তা তোরাদের টাকায়। এমনিতেই ভিরানকে নিয়ে ঝামেলা পোহাতে হয় তোরাদের, তার উপর আবার ভিরানের জন্য আলাদা করে খাবার রান্না করা বিশাল ঝামেলার কাজ। খাওয়া শেষে মেডিসিন খাইয়ে দেয়। তুর্য নিজের রুমের দিকে এগিয়ে যায়। ওর পেছন পেছন রুমে প্রবেশ করে ভিরান। ডোর ভিজিয়ে দিয়ে ঘুরে দাঁড়াতেই দেখে ভিরান দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর মুখের দিকে। আশ্চর্য, এই ছেলে কখন রুমে প্রবেশ করলো? তুমি এখানে কেন? তোমার কাছে এসেছি। আমি ঘুমাবো এখন। আমিও ঘুমাবো। পরীর কাছে যাও। তুমি তোরাকে পরী বলো কেন? কারণ তোরা আমার পরী। মিথ্যা কথা, তোরা আমার আর আমার পাপার পরী। আমার পাপার ওয়াইফ ফেয়ারি টেল কুইন। ও তোমার পাপার ওয়াইফ না, ও আমার পরী। ও আমার, তোরা আমার পাপার ওয়াইফ, ওকে আমি আমার পাপার কুইন বানাবো। তোরা তোমার পরী না, তোরা তোমার বোন। পাগলের মতো উল্টাপাল্টা কথা না বলে যাও এখান থেকে। কোলে নাও। পারবো না আমি। মামা নাও না কোলে। ভিরানের মুখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে কোলে তুলে নেয়। চলো এখন ঘুমাই। তুর্য ভিরানের কে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ভিরান রুমের দিকে ঠেলে বলে, মামা চলো ঘুমাই, তোরার কাছে পরে যাব। মুক্তা শিকদার আর তোরা ঘাড় ঘুরিয়ে দুজনের দিকে তাকায়। ভিরান তুর্যের কোলে চড়েই রুমের দিকে ঠেলছে। সোফার সামনে এসে কোল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। ভিরান আগের মতোই গলা জড়িয়ে ধরে ঝুলে রইল। প্রায় কান্না করে দিয়ে বলে, মামা আমি তোমার সাথে ঘুমাবো। ভিরানের জেদের কাছে হেরে ওকে কোলে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় তুর্য। মুক্তা শিকদার দুজনে যাওয়ার পথে তাকিয়ে থাকেন। ভিরান তো শুধু তোরাকে না, তোরার পুরো ফ্যামিলিকেই চাইছে এখন। যেই ভিরান তোরার জন্য পাগল, তোরার পিছু ছাড়ে না, সেই ভিরান আজকে আঠার মতো তুর্যের পেছনে লেগেছে, মামার জন্য পাগল হয়ে গেছে। এইটুকু সময়ের মধ্যেই বেডে শোয়াতে গেলে ভিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে, মামা ওয়াশরুমে যাব। তুর্য তুর্য বিরক্ত হয়ে ভিরানকে ওয়াশরুমে নিয়ে যায়। এই ছেলে ওকে দিয়ে আর কি কি করাবে। ফ্রেশ করিয়ে এনে বেডে শুইয়ে দেয়। রুম অন্ধকার করে নিজেও শুয়ে পড়ে চিত হয়ে। ভিরান শোয়া থেকে উঠে তুর্যের বুকের উপর উপুড় হয়ে শুয়ে দুই হাতে জড়িয়ে ধরার চেষ্টা করে। এখানে উঠেছ কেন? ভিরান মুখ তুলে তুর্যের মুখের দিকে তাকায়, সরল চাহনি নিক্ষেপ করে বলে, পাপা তো আমাকে এভাবে বুকের উপর নিয়ে ঘুম পাড়ায়। আমি তোমার পাপা নই, তুমি তো আমার মামা। তুর্য আর একটা কথাও বলতে পারে না। এত এত রাগ কিভাবে যেন গলে গলে শেষ হয়ে যাচ্ছে। জাদু আছে বাচ্চাটার মধ্যে। এক হাতে জড়িয়ে ধরে অন্য হাত তুলে ভিরানের পিঠে আদুরে চাপড় দিতে দিতে চোখ বন্ধ করে নেয়। ভিরান নিজেও মামার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। মামার কাছে থাকতে ওর ভীষণ ভালো লাগছে।
বারবার মামার কাছ থেকে আদর পেতে ইচ্ছে করছে। তুরার মতো মামাকেও অনেক ভালো লেগেছে। রাত 11টা বেজে গেছে। কিছুক্ষণ আগেই নির্ভানের অফিসের কাজ শেষ হয়। ফাইল ল্যাপটপ রেখে ভবনের দিকে তাকাই। ভিরানকে নিয়ে আজকে এখনো আসছে না কেন? ভিরান ঘুমায়নি নাকি? নাকি সবাই ঘুমিয়ে গেছে? নিজের ফোন হাতে নিয়ে পাওয়ার বাটন চেপে দেখে ফোন অন হয় না। কয়েকবার চাপার পরেও যখন অন হয় না তখন বুঝতে পারে ফোন অফ হয়ে গেছে। চার্জের দিকে খেয়াল করা হয়নি, চার্জ নেই বোধহয়। ব্যস্ততার কারণে সারাদিনে একবারও চার্জ দেওয়া হয়নি ফোনটা। উকি দেয় তোরার ব্যালকনির দিকে। ব্যালকনির লাইট অফ করা রয়েছে। কি করবে ভাবতে ভাবতে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ভিরান ঘুমায়নি নাকি সবাই ঘুমিয়ে গেছে বুঝতে পারছে না। ভাবতে ভাবতে গাড়ি নক করে গেটের ভেতরে প্রবেশ করে। সংকোচ বোধ হলেও ধীরে ধীরে ভেতরে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তোরাদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। কলিং বেল চেপে দাঁড়িয়ে রইল। দ্বিতীয়বার চাপার জন্য হাত তুলতেই ডোর খুলে যায়। মুক্তা শিকদার ডোর খুলেছেন। নির্ভান ধীর স্বরে বলে, ভিরান ঘুমায়নি? মুক্তা শিকদার সামনে থেকে সরে দাঁড়ান। নির্ভান সোজা সোফার দিকে তাকায়। তুর্যের বুকের উপর উঠে বসে আছে। হেসে হেসে কথা বলছে তুর্যের সাথে। তুর্য কি যেন বলছে। ভিরান নিজে চকলেট খাচ্ছে, তুর্যকেও খাইয়ে দিচ্ছে। পাশের সিঙ্গেল সোফায় তুরা বসে বসে চকলেট খাচ্ছে আর দুজনকে দেখছে। ভিরান ভিরান ডোরের দিকে তাকায়, তুরাও তাকায়। সোফায় শুয়ে থাকা তুর্য ভিরানকে দুই হাতে ধরে তারপর ঘাড় উল্টে ডোরের দিকে তাকায়। ভিরান খুশি হয়ে বলে, মামা, পাপা চলে এসেছে। তুর্য শোয়া থেকে উঠে বসে, পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে নির্ভানের দিকে। মলিন চেহারায় ডোরের সামনে দাঁড়িয়ে আছে নির্ভান। পরনে ট্রাউজার আর টি শার্ট, চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে গেছে। চোখে মুখে রাজ্যের ক্লান্তি। রাতে বোধহয় খায়নি, চোখ মুখ শুকিয়ে গেছে। নির্ভান নিজেও তুর্যের দিকে তাকিয়ে থাকে। আজকে প্রথম দুজন একে অপরকে দেখছে। ডোরের বাইরে দাঁড়িয়ে থেকে ছেলেকে বলে, আজকে এখনো ঘুমোওনি কেন? ভিরান কিছু না বলে তুর্যের কোল থেকে নেমে দাঁড়ায়। তুর্যের হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, চলো তোমাকে পাপার সাথে পরিচয় করিয়ে দেই। আমার পাপা অনেক ভালো। কথা বলতে বলতে তুর্যকে টেনে এনে নির্ভানের মুখোমুখি দাঁড় করায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ভিরান নিচ থেকে মুখ তুলে দুজনের দিকে তাকিয়ে আছে। দুজন মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। দুজনের চেহারা দেখে বোঝার জো নেই তাদের ভেতরে কি চলছে। মুক্তা শিকদার ভয়ে ভয়ে ডোরের দিকে তাকিয়ে আছেন। তার বদ রাগী ছেলেটা না জানি কি বলে বসে নির্ভানকে। তোরাও চুপচাপ তাকিয়ে আছে দুজনের দিকে। কি হবে কে জানে। ভিরানকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে কিন্তু ভিরান ঘুমায়নি। তুর্যের সাথে ঘুম থেকে উঠেছে বিকেলে। এখন না ঘুমিয়ে তুর্যের সাথেই খেলছিল। তুর্য হাসিখুশি ভাবে ভিরানের সঙ্গ দিচ্ছিল এতক্ষণ। তুহিন শিকদার ঘুমিয়ে গেছেন ক্লান্ত থাকায়। ভিরান দুজনের মুখ চাওয়াচাই করে বাবার মুখের দিকে তাকিয়ে বলে, পাপা, এটা আমার মামা। নির্ভান ছেলের মুখের দিকে তাকায়। নির্ভান তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে, মামা, এটা আমার পাপা। তুর্য ভিরানের দিকে একবার তাকিয়ে আবার নির্ভানের দিকে তাকায়। গম্ভীর থমথমে গলায় বলে, আসসালামু আলাইকুম। নির্ভান নিজেও গম্ভীর স্বরে সালামের জবাব দেয়। ছেলের দিকে তাকিয়ে বলে, ঘুমাওনি কেন এখনো? এখন বাড়িতে চলো। ভিরান তুর্যের এক পা চার হাত পা দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে ঝুলে যায়। বাবার মুখের দিকে তাকিয়ে বলে, আমি মামাকে ছেড়ে যাব না। নির্ভান ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলে পেয়েছেটা কি? একবার তোরাকে ছাড়া যাব না, এবার এখন বলছে মামাকে ছাড়া যাব না। ভিরান জেদ না করে, চলো আমার সাথে, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমে এখন, সবাই ঘুমাবে।
না না, যাব না। মামাকে আর তোরাকে নিয়ে চলো, জেদ না করে চলো আমার সাথে। ছেলেকে ধরার চেষ্টা করে নির্বাণ। ভিরান চিৎকার করার চেষ্টা করে বলে, মামা আমি তোমাকে ছেড়ে যাব না। ছেলের হাত ছেড়ে দেয় নির্বাণ। চিৎকার করতে নিষেধ করেছি না তোমাকে? তোরা আর মামাকে ছাড়া যাব না। ঘুমাও তাহলে। ঘুম নেই। তুর্য ভিরানকে কোলে তুলে নেয়, উল্টো ঘুরে সোফার দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেতরে আসুন। নির্বাণ আগায় না, আগের জায়গায় দাঁড়িয়ে রইল। সোফায় বসে থাকা তুরার দিকে তাকায়, তুরাও ওর দিকেই তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই তোরা দৃষ্টি নামিয়ে নেয়। হার্টবিট বেড়ে গেছে আবার। তুর্য বোনের সামনে দাঁড়িয়ে বলে, পরি ওকে রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়া। মামা অনেক রাত হয়েছে, যাও এখন ঘুমাও। আমরা আগামীকাল আবার খেলবো। প্রমিস? প্রমিস। তোরা কোলে। তোরা বসা থেকে উঠে ভিরানকে কোলে নিয়ে নিজের রুমের দিকে আগায়। যাওয়ার সময় ভিরানের কে কোলে নিয়ে নির্বাণের দিকে তাকাই দুইবার। তুর্য ডোরের দিকে তাকিয়ে বলে, ভেতরে আসুন। নির্বাণ দুদিকে মাথা নাড়িয়ে বলে, না ঠিক আছে, ভিরান ঘুমালে এসে নিয়ে যাব। বলেই উল্টো ঘুরে দাঁড়ায় নিচে যাওয়ার জন্য। তুর্য পিছু ডাকে আবার, এগিয়ে আসে ডোরের কাছে, ভেতরে আসুন, কথা আছে আপনার সাথে। ভেতরে প্রবেশ করে নির্বাণ, বসে তুর্যের পাশের সোফায়। তুর্য নির্বাণের দিকে তাকিয়ে বলে, চা নাকি কফি? কিছু খাবো না। আম্মু 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো। মুক্তা শিকদার সোফা ছেড়ে উঠতে চাইলেন না। তুর্য নির্বাণকে কে কি বলে সেসব শুনতে চেয়েছিলেন, কিন্তু ছেলের জন্য এখন উঠে যেতে হচ্ছে। চা বানানোর জন্য কিচেনে চলে যান। তুর্য গম্ভীর গলায় সরাসরি বলে, আপনি নাকি আমার বোনকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন? নির্বাণ তুর্যের মুখের দিকে তাকিয়ে গুরুগম্ভীর গলায় বলে, হ্যাঁ। আপনারা দুজন কি মানানসই না? তাহলে আপনি ওকে বিয়ে করতে চাইলেন কিভাবে? নির্বাণ চুপ হয়ে থাকে। তুর্য আবার বলে, পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করতে চাইছেন? নির্বাণ মাথাটা নিচের দিকে দিয়ে ঘাড়টা একটু কাত করে চোখ দুটো উপরের দিকে তুলে তাকিয়ে থাকে তুর্যের মুখের দিকে। শুধুমাত্র ছেলের জন্য বিয়ে করতে রাজি হয়েছেন, নিজের জন্য না? নির্বাণ সোজা হয়ে বসে, সোফার হাতলের উপর কনুই রেখে মুষ্টিবদ্ধ হাতের উপর থুতনি ঠেকায়। প্রথমত ছেলের জন্য রাজি হয়েছি, দ্বিতীয়ত নিজের জন্য। নিজের জন্য হলে আগে কেন রাজি হননি? নির্বাণ কিছু সময় চুপচাপ তাকিয়ে থাকে। উত্তরের আশায় তুর্য নিজেও তাকিয়ে আছে। নির্বাণ অদ্ভুতভাবে একটু হাসে। হাসিটা তুর্যের কাছে মারাত্মক লাগে। এমন অদ্ভুতভাবে এর আগে কাউকে হাসতে দেখেনি। নির্বাণ গম্ভীর দৃঢ় স্বরে বলে, এর আগে তো কোনো মেয়ের দিকে তাকায়নি, কোনো মেয়ের মায়ায়ও পড়িনি। তুর্য স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল নির্বাণের মুখের দিকে। বুঝতে বাকি রইল না পুরো ঘটনা। আমি আমার বোনকে আপনার সাথে বিয়ে দিতে রাজি নই। আপনাদের মেয়ে আপনারা না দিলে তো আমি জোর করে ছিনিয়ে নিতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা যদি ওকে আমার ভাগ্যে লিখে থাকেন তাহলে তোরা অবশ্যই আমার কাছেই আসবে। আজকের পর আপনি আমার বোনের সামনে আসবেন না। আমার ছেলেকে বাঁচিয়ে রাখতে হবে। ভিরান আসবে এই বাড়িতে, থাকবে তোরার কাছে, শুধু আপনি আসবেন না। ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? তোরা যদি আমাকে ভালোবেসে ফেলে, কখনোই এমন কিছু হবে না। তোরাকে ভালো রাখবো আমি। আমি রাজি না। আমি বিয়ে করেছিলাম ছেলে আছে বলে, নাকি আমার বয়স অনেক বেশি? আরও কারণ আছে। আমি কি মানুষ হিসাবে ভালো নই? অবশ্যই একজন ভালো মানুষ আপনি। আপনারা আমাদের থেকে অনেক উপরে। আপনি বিয়ে করেছিলেন, একটা ছেলেও আছে। আমার বোনের চেয়ে বয়সে অনেক বড়। আমার বোন মাত্র 18 বছরের। দুনিয়া এখনো চেনেই না ঠিকভাবে। দুনিয়া আমি চিনাবো ওকে। আমি এখন আমার বোনকে বিয়ে দিতে রাজিই না। সেখানে একজন সন্তানের বাবার কাছে তো আরোই না। নির্বাণ বলে না কিছু। মুক্তা শিকদার চা বানিয়ে নিয়ে আসেন। দুজনের হাতে 2 কাপ দিয়ে ছেলের পাশে বসেন। তুর্য চায়ের কাপে চুমুক দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, ডোর আমি লাগিয়ে দিব।
ছেলের কথা শুনে সোফা ছেড়ে উঠে রুমের দিকে এগিয়ে যান মুক্তা শিকদার। দুজনের মধ্যে আর কোনো কথা হয় না। ঘন্টা খানিক পার হয়ে যাওয়ার পর তুর্য সোফা ছেড়ে উঠে তোরার রুমের সামনে এসে দাঁড়ায়। দুজনেই ঘুমিয়ে গেছে। ভেতরে প্রবেশ করে ভিরানকে তুরার বুক থেকে সরিয়ে কোলে তুলে নেয়। নিঃশব্দে বেরিয়ে আসে রুম থেকে। নির্ভানের কোলে ভিরানকে তুলে দেয়। নির্ভান ছেলেকে নিয়ে চুপচাপ বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। তুর্য ডোর লক করে লাইট অফ করে নিজের রুমে প্রবেশ করে। নির্ভান মাথায় ঘুরপাক খাচ্ছে। নির্ভান নিচে এসে তুরার ব্যালকনির দিকে তাকিয়ে দেখে তুরা দাঁড়িয়ে আছে। তুরা তাকিয়ে থাকে দুজনের দিকে। ভিরানকে ওর বুক থেকে সরিয়ে নেওয়ার পরেই ঘুম ভেঙে গেছে। তুরা আগে ঘুম কাতুরে মেয়ে থাকলেও এখন কেমন যেন ঘুম কমে এসেছে। রাতে বেশ কয়েকবার করে ঘুম ভেঙে যায়। ভিরানকে মিস করে রাতে। নির্ভান বাম হাতে ছেলেকে ধরে রেখে ডান হাত উঁচু করে হাত নাড়িয়ে তুরাকে বাই জানায়। তারপর গাড়ির ডোর খুলে উঠে বসে। মুহূর্তেই স্থান ত্যাগ করে ছুটে চলে যায় নির্ভানের গাড়ি। তুরা দাঁড়িয়ে রইল তাকিয়ে রইল গাড়িটা যাওয়ার পথে। আজকাল নির্ভানকে নিয়ে ভাবতে ভালো লাগে। 1 সপ্তাহ পেরিয়ে যায়। এশার আজানের নামাজের পর তুর্য বাবা মা আর বোনকে তৈরি হতে বলে। সবাইকে নিয়ে আজ ডিনারে যাবে বাইরে ডিনার করতে যাওয়ার কথা শুনে ভিরান মহা খুশি। আনন্দে আত্মহারা হয়ে লাফালাফি করছে। তুর্য ভিরানের দিকে তাকিয়ে হাসে। এই ছেলের নাম ভিরান না রেখে জাদু নয়তো আদর রাখা উচিত ছিল। তোরা ভিরানকে নিজের রুমে নিয়ে এসে তৈরি করিয়ে দেয়। ভিরানের অর্ধেক ড্রেস এখন তুরার রুমে থাকে। ভিরানের অর্ধেক খেলনাও এখন এই ফ্ল্যাটে। বই খাতা সব এখানেই। তুর্য ভিরানকে 2 দিন ধরে পড়ায়। অল্প সময়ের মধ্যে সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে আসে। ভিরান 2 হাত প্রসারিত করে হাসি মুখে বলে, মামা কোলে। তুর্য হেসে কোলে তুলে নেয় ভিরানকে। চেপে ধরে চুমু খায়। ভিরান নিজেও চুমু খায় মামার গালে কপালে। ফ্ল্যাট থেকে একসাথে বের হয় সবাই। রাস্তায় আসতেই দেখতে পায় নির্ভানের গাড়ি। ভিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে, মামা পাপার গাড়ি এখানে কেন? তোমার পাপা গাড়ির ভেতরে বসে আছে। পাপা? ছেলের ডাক শুনে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে গেটের দিকে তাকায় নির্ভান। সবাইকে বাইরে দেখে কপাল ভুরু কুঁচকে তাকিয়ে থাকে কিছু সময়। এরা তৈরি হয়ে যাচ্ছে কোথায়? ভিরান আবার ডাকে। ল্যাপটপ বন্ধ করে রেখে গাড়ি থেকে বেরিয়ে আসে নির্ভান। ভিরানের গলার স্বর প্রায় ঠিক হয়ে গেছে। এখন আর খুব একটা সমস্যা নেই। গায়ের টি-শার্ট ঠিক করতে করতে রাস্তা পার হয়ে চলে আসে 5 জনের সামনে। ভিরান হাত বাড়িয়ে বাবার কোলে চলে আসে। খুশিতে গদগদ হয়ে বলে, পাপা চলো আমরা ডিনারে যাব। নির্ভানের কুঁচকে যাওয়া কপাল ভুরু আরও কুঁচকে যায়। একে একে সকলের মুখের দিকে তাকায়। তোরা চোরা চোখে ওকে দেখছে। ভিরান আবার বলে, আজকে আমরা সবাই ডিনারে যাব। নির্ভান গম্ভীর স্বরে বলে, আমরা দুজন যাব না। না আমরাও যাব। আমি তোমাকে নিয়ে যাব, চলো। না আমরা সবাই একসাথে যাব। ভিরান সব সময় জেদ করবে না। তুর্য নিজের ইগো সাইডে রেখে গম্ভীর স্বরে বলে, আপনিও চলুন আমাদের সাথে। বলার জন্য ধন্যবাদ। পাপা চলো, আমি তোমাকে তোমার ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে যাব। ভিরান কিছু বলার আগেই তুর্য বলে, আপনি যাচ্ছেন আমাদের সাথে। নির্ভান তুর্যের দিকে তাকায়। চলুন। পাপা চলো। তুহিন শিকদার আর মুক্তা শিকদারও বলেন নির্ভানকে নিজেদের সাথে যাওয়ার জন্য। সকলের জোরাজোরিতে রাজি হয় নির্ভান। তুহিন শিকদার গাড়ি বের করতে চাইলেও নির্ভান না করে। ওর গাড়ি তো রাস্তায় আছে। তুর্যও নির্ভানের গাড়িতে যেতে রাজি হয়ে যায়। গাড়িতে উঠে বসার সময় ভিরান ধরে আর এক বায়না, তুর্যকে নির্ভানের পাশে বসতে হবে। তুর্য বোনের দিকে তাকিয়ে বলে, যা বস সামনে। সরি, তুরাকেও নির্ভানের পাশে বসতে হবে। তুর্য বোনের দিকে তাকিয়ে বলে, যা বস সামনে। তুর্যের কথা শুনে সবাই অবাক, শুধু ভিরান বাদে। ভিরান খুশি হয়ে তুরাকে ডাকছে ফার্স্ট সিটে বসার জন্য। তুরা
ফার্স্ট সিটে উঠে বসে। ভিরান তুরার কোলে বসে মহা খুশি। পেছনে তুহিন শিকদার, মুক্তা শিকদার আর তুর্য উঠে বসে। রেস্টুরেন্টে পৌঁছে সবাই নিজেদের পছন্দের খাবার খায়। 5 জনের মধ্যে নির্ভানের নিজেকে এলিয়েন মনে হচ্ছে। ওর পরনে ট্রাউজার আর টি শার্টও আশেপাশের টেবিলের কয়েকজন একটু পরপর ওর দিকে তাকাচ্ছে। নির্ভান খাবারের বিল দিতে চাইলেও তুর্য দিতে দেয় না। খাবারের বিল পরিশোধ করে রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে আসে 6 জন। রাতের শহর বেশ সুন্দর লাগছে দেখতে। আশেপাশে বাহারি রঙের লাইট জ্বলছে। তুর্য নির্ভানের দিকে তাকায়। নির্ভান নিজেও ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকায়। তুর্য গম্ভীর স্বরে বলে, আপনাকে কি বলে সম্বোধন করব বুঝতে পারছি না। আপনি বয়সে আমার চেয়ে অনেক বড়, আবার আব্বুর অফিসের বস। নির্ভান তাকিয়ে রইল, তবে মুখে কিছু বলল না। তুর্য পুনরায় বলে, একটু এই পাশে আসুন। নির্ভান কোনো প্রশ্ন ছাড়াই তুর্যের পিছন পিছন নির্জন জায়গায় এসে দাঁড়ায়। ভিরান তুরার হাত ধরে দাঁড়িয়ে আছে। দুজনের 2 হাতে বেলুন রয়েছে। গাড়ি থেকে নেমেই বেলুনের জন্য জেদ করেছিল ভিরান। নির্ভান কিনে দেওয়ার আগেই তুর্য দুজনকে কিনে দিয়েছিল। তুর্য নিচের দিকে দৃষ্টি রেখে বলে, আমি নিজের জেদ ধরে রাখতে পারছি না, আবার আপনার আর ভিরানের জেদকেও জিততে দিতে পারছি না। আমি এই কয়েক দিনে অনেক ভেবে দেখলাম, হাজার বার ভেবে দেখেছি। একটু থামে তুর্য। নির্ভান পুরো কথা শোনার আগ্রহে তাকিয়ে আছে মুখের দিকে। আমি নিজের কথা ধরে রাখতে পারছি না। আমি হেরে গেছি ভিরানের কাছে। আমি রাজি তোরাকে আপনার হাতে তুলে দেওয়ার জন্য। শান্ত দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে রইল নির্ভান। তুর্যের কথাগুলো অবিশ্বাস্য লাগছে ওর কাছে। তুর্য দৃষ্টি তুলছে না উপরের দিকে, নিচের দিকেই তাকিয়ে আছে এখনো। আমি গুছিয়ে কিছু বলতে পারছি না আজকে। আমার কথাগুলো এলোমেলো লাগতে পারে। আমি আজকে ডিনারে এসেছি মূলত আপনাকে এই কথাগুলো বলার জন্যই। কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। আপনার বাকি কথা শেষ করার আগেই তুহিন শিকদারের গগন কাঁপানো চিৎকার শোনা যায়। দুজনেই তড়িৎ গতিতে তাকায় তুহিন শিকদারের দিকে। মুহূর্তেই দৌড়ে আসে ওনার কাছে। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তোরা। এক হাতের মুঠোয় ফেটে যাওয়া বেলুনের সুতো। নিস্তেজ তোরার চোখ দুটো বন্ধ। রক্তে রাস্তা ভেসে যাচ্ছে। মুহূর্তেই মানুষের ভিড় জমে যায়। তুর্য পরিবলে চিৎকার করেই অজ্ঞান হয়ে পড়ে। নির্বাণ পাথরের মূর্তির মতো হয়ে গেছে। আশেপাশে চিৎকার চেঁচামেচি ওর কানে প্রবেশ করছে না। সবকিছুই যেন স্থির হয়ে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।